বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ভগ্নাংশের অধ্যায় নিয়ে আলোচনা করব এবং বেসিক থেকে একদম। তোমরা যারা লাইনে আছো আমাকে দেখতে পাচ্ছ কিনা বলবা, হ্যাঁ? আর ক্লাসটা পারলে শেয়ার করে দিবা তোমরা সবাই। ওকে ওকে, দেখা যাচ্ছে কিনা একটু জানাও। তৃতীয় শ্রেণীর যারা লাইনে আছো আমাকে দেখতে পাচ্ছ কিনা জানাবে। ওয়ালাইকুম আসসালাম। লাইনটা একটু ক্লিয়ার করে নি, হ্যাঁ? আসেন। ওকে, তাহলে আমরা এখন ক্লাসে যাব। কত পাতা এখনো পাতা কথা বের করি নাই। আজকে আগে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। বেসিক থেকে আলোচনা হবে ভগ্নাংশের, তারপরে হচ্ছে পাতা। হ্যাঁ, বুঝলে? পাতা পরে, আগে খাতা বের করো। ক্লিয়ার কিনা একটু ইয়েস অর নো লেখো। দেখা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু বলবা। ভগ্নাংশ তৃতীয় শ্রেণী, আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করলে অনেক কিছু শিখতে পারবা। অনেক কিছু আছে আজকে ক্লাসে। হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। ইয়েস স্যার। স্যার কত পথে? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেখা দেখতে পাচ্ছ? ভগ্নাংশ। ভগ্নাংশ কথা হচ্ছে, এর অর্থ হচ্ছে ভাঙা অংশ। ভগ্নাংশ হচ্ছে ভাঙা অংশ, কোনো কিছু ভাঙা অংশ আর কি, সেটা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের সংজ্ঞা আমরা তিন ভাবে দিতে পারি। ভাগের অংশকে ভগ্নাংশ বলা হয়, যার লব হর আছে তাকে ভগ্নাংশ বলা হয়। আর যদি একটু সুন্দর করে দিতে চাও, বড় করে লিখতে চাও, তাহলে লিখবা একটি বস্তুকে সমান কয়েকটি ভাগে ভাগ করে তার কতগুলো অংশ নেওয়া হলো তা প্রকাশের মাধ্যমকে ভগ্নাংশ বলে। তাহলে ভগ্নাংশের সংজ্ঞা তিন ধরনের হতে পারে, তবে ক্লাস 3-তে তোমরা প্রথম দুটার যে কোনো একটা লিখলেই হবে। যার লব এবং হর আছে তাকে ভগ্নাংশ বলে, অথবা ভাগের অংশকে ভগ্নাংশ বলে। আর যদি স্ট্যান্ডার্ড করে দিতে চাও, আর একটু ভালো করে দিতে চাও, তাহলে এভাবে বলতে পারো যে একটি বস্তুকে সমান কয়েকটি ভাগে ভাগ করে তার কতগুলো অংশ নেওয়া হলো তা প্রকাশের মাধ্যমকে ভগ্নাংশ বলা হয়। আমরা এটাও বলতে পারি। ঠিক আছে, সংজ্ঞা আমরা তিনটাই লিখে রাখবো, তবে তোমরা তোমাদের মতো করে লিখবা। বেশি বিপদে পড়লে সহজটা লিখবা। ভগ্নাংশ
কি বা কাকে বলে? মানসংখ্যাগুলো অবশ্যই লিখে নেবা, খুবই গুরুত্বপূর্ণ, বার্ষিক পরীক্ষার জন্য কাজে লাগবে। অবশ্যই নোট করে রাখতে পারো যারা ক্লাস করতেছো। তাহলে ভগ্নাংশ কি আমরা বলতে পারি। ওয়ালাইকুম আসসালাম ইস্তিয়াক। ভাগের অংশকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ কাকে বলে? ভাগের যে অংশটা সেটাই হচ্ছে ভগ্নাংশ, অথবা যার লব এবং হর আছে তাকে ভগ্নাংশ বলা হয়। যার লব এবং হর আছে সেটাই ভগ্নাংশ, অথবা ভাগের অংশটাই ভগ্নাংশ। তাহলে আমরা লিখতে পারি অথবা যার লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে। এই দুইটা ক্লাস 3 দের জন্য আর কি। হ্যাঁ, এরপরে যদি একটু স্ট্যান্ডার্ড করতে চাও, ভালো করে লিখতে চাও, আরেকটা সংজ্ঞা আছে যেটা পড়লে 4, 5, 6, 7, 8, 9, 10 যখনই হোক না কেন তুমি ওই অ্যান্সারটা দিলেই হবে, ভগ্নাংশ। সেটাও আমি লিখে দিচ্ছি। অথবা দেখো 3টে সংজ্ঞা লিখলাম, কিন্তু একটি বস্তুকে সমান কয়েকটি ভাগে ভাগ করে তার কতগুলো অংশ নেওয়া হলো তা প্রকাশের মাধ্যমকে ভগ্নাংশ বলে। তাহলে ভগ্নাংশ কি বা কাকে বলে? আমরা ভাগের অংশকে ভগ্নাংশ বলতে পারি, যার লব হর আছে তাকে ভগ্নাংশ বলতে পারি। এগুলো হচ্ছে এইরকম যে জীবন বাঁচান ফরজ। এখন মিথ্যা কথা বলো যদি, তাহলে হয়তো বেঁচে যাবা, জীবন বাঁচান তো ফরজ, সেইখানে মিথ্যা কথা যেমন বলা যায়, ঠিক একইভাবে নাম্বার পাওয়ার জন্য ক্লাস 3 জন্য এই দুটো লেখা যায়। আর এটা যদি লেখো, লাস্টেরটা যদি একবারে পড়ে নাও, তাহলে তোমাদের আর 4 যায় নতুন করে পড়তে হবে না। একটি বস্তুকে সমান কয়েকটি ভাগে ভাগ করে তার কতগুলো অংশ নেওয়া হলো তা প্রকাশের মাধ্যমকে ভগ্নাংশ বলা হয়। একটি বস্তুকে সমান কয়েকটি ভাগে ভাগ করে তার মধ্য থেকে কতগুলো অংশ নেওয়া হলো তা প্রকাশের যে মাধ্যম সেটাই হচ্ছে ভগ্নাংশ। তোমরা বুঝতে পারছো কিনা একটু বলবা। এরপরে আমরা লিখবো ভগ্নাংশ কত প্রকার ও কি কি। ভগ্নাংশ কত প্রকার ও কি কি। এখানে ভগ্নাংশ আমরা 3 প্রকার লিখবো, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। ভগ্নাংশ 3 প্রকার, তার একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমরা লিখতে পারি উত্তর, ভগ্নাংশ 3 প্রকার। যথা, 1 নাম্বারটা এখানে লিখবো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। 2 নাম্বার অপ্রকৃত ভগ্নাংশ। 3 নাম্বার মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এটা গতবার ছিল প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, এরকম একটা কিন্তু ট্রেন্ড বের হয়েছিল বা রিলস বের হয়েছিল। তোমাদের মনে আছে কিনা জানি না, দেখে নিও, ফেসবুকে দেওয়া হয়েছিল গতবার যখন পড়াশোনা ছিল না শেখ হাসিনার আমলে। ঠিক আছে? তাহলে ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। আমরা মুখস্থ করব না। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট। লব কোথায় থাকে? লাফায়, যেটা লাফায় তো উপর দিকে উঠে, তার মানে সেটা লব। আর হর হর করে নিচে নামে সেটাকে বলা হয় হর।
তাহলে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব ছোট হর বড়, লব ছোট হর বড় মানে উপরের মানটা ছোট নিচের মানটা বড়, সেটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ, অথবা একের চেয়ে ছোট ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। মানে যার মান একের চেয়ে কম সেটাকেও প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, অথবা একের চেয়ে ছোট ভগ্নাংশকেও বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃতটা তার উল্টা, যে ভগ্নাংশের লব বড় হর ছোট অথবা একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর একটা মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের সাথে কোন পূর্ণ সংখ্যা যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যার লব ছোট হর বড়, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এইরকম প্রকৃত ভগ্নাংশের সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকে, পূর্ণ সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই প্রকৃত ভগ্নাংশের সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাহলে সেই ভগ্নাংশটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আমি সাইড হয়েছি, দেখা যাচ্ছে কি? এক নাম্বারটা মিশাইলাম। এরপরে আমরা লিখব 3 নাম্বার, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত মানে একটু আগে বললাম যে ভগ্নাংশের লব ছোট হর বড়, যে ভগ্নাংশের লব ছোট হর বড়, যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অবশ্যই লিখে নেবা কিন্তু উত্তর, যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 1/2, 3/4, 5/7 ইত্যাদি। যে ভগ্নাংশের লব ছোট হর বড় বলা আছে তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। লব মানে যেটা উপরে থাকে, প্রত্যেকটার মান ছোট, হরের মানগুলো বড়, এই জন্য এটার নাম প্রকৃত ভগ্নাংশ। এটার আর একটা সংজ্ঞা আছে, একের চেয়ে ছোট ভগ্নাংশকে, যার মান একের চেয়ে কম, একের চেয়ে ছোট ভগ্নাংশের নামও হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা লিখবো এক অপেক্ষা ছোট বা একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় বা বলে। আমি প্রমাণ করে দিচ্ছি। অথবা একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। এটা কিভাবে একের চেয়ে ছোট আমি একটু প্রমাণ করে দিই। আমি লিখছি কিন্তু যে ভগ্নাংশ লব ছোট হর বড় 1/2 লিখছিলাম, 1/2। দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তুমি যদি এই সংজ্ঞাতে যাও সেটা ঠিক আছে, যে ভগ্নাংশ লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আবার এখানে লিখছি একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। এটাকে ভাগ করে দেখবো একের চেয়ে ছোট হয় কিনা। তাহলে আমরা যদি এইভাবে ভাগ করি, এখানে ভাজকে আছে 2, ভাজ্যে আছে 1। ভাজক আমরা কাকে বলে জানি? যে সংখ্যা দ্বারা বা যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়। তাহলে 2 দ্বারা ভাগ করা হচ্ছে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। 1 কে ভাগ করা হচ্ছে, তাহলে ভাজক হচ্ছে 2, ভাজ্য হচ্ছে 1। প্রথমত ভাজক 2, ভাজ্য 1 এর মধ্যে ভাগ যায় না। যদি ভাগ না যায় তাহলে আমরা প্রথমত 0 দ্বারা ভাগ করবো। এই যে 0 দ্বারা ভাগ করলাম, বিয়োগ করলে হয় 1, এখানে দশমিক দিলে এখানে একটা 0 আসে। এখন এইখানে 0 যখন আসলো তখন এটা 10 হয়ে গেল। এই 2 10-এর মধ্যে যায় 5 বার, এই 5 2 10। দেখো তো এই মানটা 0.5, 0.9ও কিন্তু একের চেয়ে ছোট। 0.5 অথবা 0.9 যদি বলা হয় বা আমরা যদি 9ও বলি সেটা কিন্তু একের চেয়ে ছোট। তো সংজ্ঞাতে বলা আছে ওইটাই যে একের চেয়ে ছোট ভগ্নাংশকে
প্রকৃত ভগ্নাংশ বলে। যেটা বের হয়েছে 0.5, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, এগুলো সবই একের চেয়ে ছোট। তার মানে এটা একের চেয়ে ছোট, আমাদের যে সংখ্যাটা ছিল মিলে গেছে। তোমরা কি বুঝতে পেরেছো? এটা প্রকৃত ভগ্নাংশ আমরা বলতে পারবো বা আমরা জানি। বুঝতে পেরেছো কিনা? আর সবাই ক্লাসটাতে একটা করে লাইক দিবা পারলে, আর তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও। যারা ভালো ছাত্র তাদের মেনশন দাও, মানে পড়তে বসতে চায় না তাদেরকে মেনশন দাও। এরপরে 4 নাম্বার, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এটার উল্টাটা, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এর উল্টা, যে ভগ্নাংশের লব বড়, আগেটা ছিল লব ছোট হর বড়, এখন লব বড় হবে হর ছোট হবে, তাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। উত্তর আমরা লিখতে পারি, উত্তর যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের লব বড় হর ছোট, লব বড় মানে কি? যেমন 4/2, 5/2, 6/3 ইত্যাদি। যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। অথবা 1 সমান বা 1 চেয়ে বড় ভগ্নাংশকে 1 সমানও হতে পারে, 1 চেয়ে বড়ও হতে পারে, এরকম ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এটা একটু প্রমাণ করে দেই। 4/2, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করে 2 বার যায়, 2 2 4, এটা কিন্তু 1 চেয়ে বড়। আবার যদি 4/4ও থাকতো, এটা 4 4, এই যে 1 সমান হলেও সেটা অপ্রকৃত হবে। তাহলে 1 চেয়ে বড় 1 সমান যে ভগ্নাংশটা, তার নাম অপ্রকৃত ভগ্নাংশ। তোমাদের একটা মানসংখ্যা দিল যে 4/4 কি ধরনের ভগ্নাংশ, তাহলে 4/4কে 4 দ্বারা ভাগ করে দেখবা, ভাগ করলে যদি 1 সমান হয় বা 1 চেয়ে বড় হয়, তাহলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। 3/3 কি ধরনের ভগ্নাংশ বলতে পারে, অথবা একটা সংখ্যাই দিতে পারে যে 1 কি ধরনের ভগ্নাংশ। 1ও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ 4কে 4 দ্বারা ভাগ করলে যে মান পাই সেটা 1ই পাই। তাহলে 1 কিন্তু একটা ভগ্নাংশ। কি ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। কথা বোঝা যাচ্ছে কিনা একটু বলবা। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে কিনা একটু বলবা। কি আর একবার বলো রোনাক, আর একবার কি বলবো বলো। আজকের ক্লাসটাতে কিন্তু বেসিক অনেক কিছু শিখতে পারবা, দয়া করে মনোযোগ দিয়ে ক্লাস করো। হ্যাঁ, কি বলবো আর একবার রোনাক বলো। আচ্ছা, আমি 3 নাম্বারটা মিশাবো, এরপরে মিশ্র ভগ্নাংশ লিখবো। মিশ্র, প্রকৃত ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। 5 নাম্বার, মিশ্র ভগ্নাংশ কাকে বলে? উত্তর, কেউ যদি প্রকৃত ভগ্নাংশ সংখ্যাটা জানো তারা সহজে 1/4 ধরতে পারো, এটা প্রকৃত ভগ্নাংশ। কারণ আমরা প্রথমে যার লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এইরকম প্রকৃত ভগ্নাংশের সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকে
তাহলে সেটা না হয় মিশ্র ভগ্নাংশ। সংখ্যা মুখস্থ করার কোনো প্রয়োজন আমি মনে করি না আছে। প্রকৃত ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকতে হবে, যদি যুক্ত থাকে তাহলে সেই ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ বলতে পারবো। তাহলে লেখো প্রকৃত ভগ্নাংশের সাথে প্রকৃত ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন প্রকৃত হতে হবে পূর্ণ সংখ্যা যুক্ত, যেমন 1 সমস্ত 3/4, লব ছোট হওয়ার পরও পূর্ণ সংখ্যা আছে। 2 সমস্ত 5 কথার কথা 7, 1 সমস্ত 1/2 ইত্যাদি। চার নাম্বারটা আমি সাইলাম। মোস্ট ইম্পর্টেন্ট 6 নাম্বার স্টার চিহ্ন দিতে পারো। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার সূত্র লিখো। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের সূত্র লিখতে হবে। এটা আমরা কিভাবে লিখব? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশের সূত্রটা হচ্ছে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হবে। হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে তার সাথে লব যোগ করতে হবে, করে নিচে হর লিখলেই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যাবে। তাহলে দেখো এই যে মিশ্র ভগ্নাংশটা কি এটা আমরা জানি, 1 সমস্ত ধরো 1/4 আমরা লিখলাম, এটার নাম মিশ্র ভগ্নাংশ। এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে এই যে হর যেটা নিচে সেটাকে বলা হয় হর, এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হবে। হর গুণন পূর্ণ সংখ্যা করে লব যোগ করতে হবে, ডিভাইডেড হর লিখলেই হবে। কিভাবে হবে দেখো, হর গুণন পূর্ণ সংখ্যা, হরটা কত 4, পূর্ণ সংখ্যা কত 1, হর গুণন পূর্ণ সংখ্যা তাহলে 1 যোগ লব, লবে আছে 1 ডিভাইডেড হর। এটা আমরা যদি এটা গুণ করি, আমরা তো হিসাবের মধ্যে বা হিসাবের নিয়ম অনুযায়ী জানি গুণ আর যোগের মধ্যে অবশ্যই গুণের কাজটা আগে হয়, সেই অনুযায়ী যদি গুণ করি তাহলে 4 আর 1 গুণ করলে হয় 4 × 4, নিচে ওই যোগ 1 নিচে 4, তাহলে এটা হলো 5/4। দেখো আমাদের এখানে বলা আছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের সূত্র লেখো। তোমাকে কিন্তু আবার অপ্রকৃত ভগ্নাংশটা কি জানতে হবে। তোমরা পড়ছো যে ভগ্নাংশের লব বড় হর ছোট, এই যে লব বড় হর ছোট, লব বড় হর ছোট, তার মানে কি এটা ছিল মিশ্র, মিশ্র থেকে অপ্রকৃত করলাম। অপ্রকৃত কি, যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, সরি অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকলে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। দেখো মিশ্র থেকে কিন্তু আমরা অপ্রকৃত করলাম, এই সূত্রটা পরীক্ষায় আসে। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের সূত্র হচ্ছে হর গুণন পূর্ণ সংখ্যা যোগ লব ডিভাইডেড হর। হরকে পূর্ণ সংখ্যার সাথে গুণ করে তার সাথে লব যোগ করব, ডিভাইডেড হর লিখবো, তাহলেই মিশ্র ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর হবে। বুঝতে পারছো কিনা? না অপ্রকৃত ভগ্নাংশ সমান হর গুণন পূর্ণ সংখ্যা দেখো বুঝতে পারছো কি না আমাকে একটু জানাও।
হুম, 4 নাম্বার কি লিখছিলাম? আমাকে 4 নাম্বার বলতে হবে বাবা, আমি 4 নাম্বার ভুলে গেছি। 4 নাম্বার প্রশ্ন কি ছিল বলো? 4 নাম্বার কোশ্চেন বলো। এরপরে যেটা আছে, ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে কি বুঝো? ভগ্নাংশের, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এগুলো যারা পারবে তারা অনেক বেশি ভালো অঙ্ক করতে পারবে। ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে কি বুঝো? লঘিষ্ঠ কথার মানে ছোট, যেটাকে আর ভাঙানো যায় না। লঘিষ্ঠ মানে ছোট। ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে আমরা বুঝি কোন ভগ্নাংশের লব ও হরের, কোন ভগ্নাংশের লব ও হরের এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে তাকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলে। সাধারণ গুণনীয়ক কথার মানে কি? গুণনীয়কটা হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা, যে যে সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য, মানে একটা সংখ্যাকে যদি এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না করা যায় তখন ওই ভগ্নাংশটাকে আমরা বলবো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। যে ভগ্নাংশের লব এবং হরকে শুধুমাত্র এক দ্বারা ভাগ করা যাবে। তাহলে ধরো এই যেখানে একটা সংখ্যা লিখলাম, কথার কথা লিখলাম 20 আর নিচে লিখলাম 80, এটাকে যদি আমরা 0 0 কেটে দেই তাহলে এখানে এরকম হয় 2/8 হয়। আবার যদি কাটি তাহলে 2 1 2, 4 2 8 হয়, তাহলে 1/4 হয়। দেখো এই যে 1/4 যে হলো, এই 1/4 এর লব এবং হরকে কেবলমাত্র এখন দুইটার মধ্যেই ভাগ যায়, দুইটার মধ্যেই ভাগ যায়, এরকম কেবলমাত্র একটি সংখ্যাই আছে, সেটা হচ্ছে 1। তাহলে কোন ভগ্নাংশের লব ও হরের, লব এবং হরের এক ব্যতীত মানে এক ছাড়া দুইটার মধ্যে ভাগ যাবে শুধুমাত্র 1, এরকম ছাড়া যদি আর কোনো সংখ্যা না থাকে তাহলে ওই ভগ্নাংশটিকে আমরা বলবো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। তাহলে কোন ভগ্নাংশের লব ও হরের এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে তাকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলা হয়। আমি আবারও বলছি, কোন ভগ্নাংশের লব ও হরের, লব এবং হরের এক ব্যতীত মানে এক ছাড়া, লব এবং হর দুইটার মধ্যেই যাবে কেবলমাত্র 1, এক ছাড়া যদি আর কোনো সংখ্যা না থাকে তাহলে ওই ভগ্নাংশটিকে বলা হয় ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। একটু কষ্ট করে লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ মানসংখ্য এটা, এগুলো কাজে লাগবে। উত্তর, কোন ভগ্নাংশের লব ও হরের এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে তাকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলে। তাহলে কোন ভগ্নাংশের লব ও হরের এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকলে তাহলে ভগ্নাংশটিকে ওই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলা হয়। ক্লাসটা তোমরা মেনশন দিতে পারো বাবা।
বাবারা কথা বলবেন, একটু বুঝতে পাচ্ছেন কিনা একটু বলেন। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? 4 নাম্বার। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট। যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, অথবা একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে, একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, যার মান একের সমান বা একের চেয়ে বড়। একের সমান মানে কি? যদি 4/4 হয় তাহলে এটাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এটাকে ভাগ করলে 1 হয়। আমরা সংজ্ঞাতে বলছি একের সমান অথবা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। কিন্তু একের সমান, 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 হওয়ার জন্য একের সমান হলো, আর একের সমান হওয়ার জন্য এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হচ্ছে। একের সমান বা একের চেয়ে বড় যে ভগ্নাংশগুলো হবে তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে রোনাক? আচ্ছা, এটা যদি হয় আমরা 8 নাম্বারে যাব। ভগ্নাংশের ক্ষেত্রে ছোট বড় তুলনা করার উপায় লেখো। উপায় হলো 2টা। ভগ্নাংশের ক্ষেত্রে ছোট বড় তুলনা করার উপায় 2টা, আমি ব্যাখ্যা করে দেব। 8 নাম্বার, ভগ্নাংশের ক্ষেত্রে ছোট বড় তুলনা করার উপায় লেখো। ভগ্নাংশের ক্ষেত্রে ছোট বড় তুলনা করা যায় 2টা উপায়ে। কয়টা উপায়ে? 2টা উপায়ে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে ছোট বড় তুলনা করার উপায় কয়টা? 2টা। যদি ভগ্নাংশের হর একই হয়, ভগ্নাংশের হর যদি একই হয় সেক্ষেত্রে লব যেটির ছোট সেই ভগ্নাংশের ছোট, অথবা যেটির লব বড় সেই ভগ্নাংশটি বড়। ভগ্নাংশ তুলনা করার 2টা উপায়। যদি ভগ্নাংশের হর একই হয় সেক্ষেত্রে লব যে ভগ্নাংশের ছোট সেই ভগ্নাংশটি ছোট, অথবা যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর উপায়, ভগ্নাংশের হর একই হলে ভগ্নাংশের হর একই হলে লব যে ভগ্নাংশের বড়, ভগ্নাংশের হর একই হলে লব যে ভগ্নাংশের বড় সেই ভগ্নাংশটি বড়, সেই ভগ্নাংশটি বড়। একইভাবে যদি ভগ্নাংশের লব একই হয়, ভগ্নাংশের লব একই হলে হর যে ভগ্নাংশের ছোট সেই ভগ্নাংশটি ছোট। ভগ্নাংশের লব একই হলে হর যে ভগ্নাংশের ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। আমি প্রমাণ করে দিচ্ছি, একটু দেখো। প্রথমটা দেখো, এখানে বলা আছে ভগ্নাংশের হর একই হলে, ধরো সবগুলো একই, সবগুলো একই, বলছি হর একই হলে লব যে ভগ্নাংশের বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে আমি এখানে 2 নিলাম, এখানে 4 নিলাম, এখানে 6 নিলাম। তো বলা আছে যে ভগ্নাংশের যদি হর একই হয় তাহলে লব যে ভগ্নাংশের ছোট সেটা ছোট হবে, আর যেটা লব বড় সেটার মান বড় হবে, বা সেই ভগ্নাংশটি বড় হবে। কিভাবে? দেখো, আমরা হরগুলো দেখতে পাচ্ছি একই,
তাহলে লব যেটা বড় সেটা কিন্তু বলছি বড়, আর যেটা ছোট সেটা কিন্তু ছোট। তার মানে এটা সবচেয়ে ছোট, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা। হ্যাঁ, এরকম কিন্তু। দেখো 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে মান বের হয় 1। 2 দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে মান বের হয় 2। আবার 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে মান কিন্তু বের হয় 3। তাহলে আমরা যেটা বললাম, কথা মিলছে না মিলে নাই? ভগ্নাংশের যদি হর একই হয়, হর সবই এক, লব যেটির বড় সেটি বড়, লব এটার বড়, তার মানে এই ভগ্নাংশটাই কিন্তু বড় হয়েছে। কারণ 1 2 3 এর মধ্যে 3 সবচেয়ে বড়। কথা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাবা যদি বুঝতে পারো। এরপর একটা দেখো, এরপর বলছি লব একই হলে হর যেটার ছোট সেটাই বড়। এরপরেরটা বলা আছে যে ভগ্নাংশ লব একই হলে, ধরো সবগুলোর লব এক, সবগুলোর লব এক, সবগুলোর লব এক, হর যে ভগ্নাংশের ছোট সেটাই সবচেয়ে বড়। এটা লিখলাম। লবগুলো একই, হর যেটার ছোট হবে সেটার মান বড় হবে, বা সেই ভগ্নাংশটি বড় হবে। কিভাবে দেখো, 4 যদি আমরা 1 দ্বারা ভাগ করি, এখানে হয় 4 × 4। আমরা 4 যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হয় 2। 4 যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হয় 1। তাহলে দেখো লব একই, লবগুলো কি একই, হর যেটার ছোট সেটার মান সবচাইতে বড়, আর যেটার মান হর বড় সেটার মান সবচেয়ে ছোট। আমার তো মনে হয় বোঝার কোনো সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে কিনা বলবা। দেখো বুঝতে পারছো কিনা একটু জানাও। এরপরে লিখবো প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে সম্পর্ক কি। বুঝতে পারছো কিনা? এটা হলে মান সংখ্যক হলে আমরা অঙ্কতে যাব। 9 নাম্বার, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে সম্পর্ক কি। প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে সম্পর্কটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের চেয়ে বড়, অথবা প্রকৃত ভগ্নাংশ ছোট। প্রকৃত ভগ্নাংশ ছোট কার চেয়ে ছোট? অপ্রকৃত ভগ্নাংশের চেয়ে ছোট। এটা। এরপরে যেটা আছে 10 নাম্বার, সমহর বিশিষ্ট ভগ্নাংশের, এগুলো অঙ্ক করার সময় বুঝতে পারবা। সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগফলের সূত্র লিখো। সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগফলের সূত্র হবে, হরগুলো হবে সাধারণ হর, মানে সবগুলো হরের পরিবর্তে একটা হর, আর লবগুলো হবে লবগুলোর যোগফল। সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগফলের সূত্র হচ্ছে হরগুলো হবে সাধারণ হর, লবগুলো হবে লবগুলোর যোগফল। হরগুলো হবে সাধারণ হর, লবগুলো হবে
লবগুলোর যোগফল। এরপর একটা বিয়োগফলের সূত্র, এটাই শেষ 5 অঙ্ক। সমহর বিশিষ্ট ভগ্নাংশ বিয়োগফলের সূত্র লেখো। বিয়োগফলেরটার ক্ষেত্রে একই জিনিস, হরগুলো হবে সাধারণ হর, লবগুলো হবে লবগুলোর বিয়োগফল। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগফলের সূত্র লেখো। উত্তরটা তোমরা লিখবো, হরগুলো হবে সাধারণ হর, লবগুলো হবে লবগুলোর বিয়োগফল। 11 নম্বর উত্তর তোমরা লিখবো, হরগুলো হবে সাধারণ হর, লবগুলো হবে লবগুলোর বিয়োগফল। কষ্ট করে করো। জি, ঠিক আছে। তুমি তো বলছো কথা বলবা না। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও বাবা, তোমরা বুঝতে পারছো কিনা? সাইডে আছি দেখো, এটা হলে বোর্ড বই বের করবা। সমহর বিশিষ্ট ভগ্নাংশ বিয়োগফলের সূত্র বের করবা। হরগুলো হবে সাধারণ হর, লবগুলো হবে লবগুলোর বিয়োগফল। ফেলে দাও ময়লা। লিখেছো? সূত্রটা একটু লিখে দাও। তোমরা একটু পৃষ্ঠা নাম্বারটা মিলাই নেবা, আমার পুরাতন বই তো, এটাতে তেমন মিল নাই আর কি। 89 পৃষ্ঠায় বলা আছে লবকে ত্রিভুজ এবং হরকে বৃত্ত দ্বারা চিহ্নিত করি। না দাও তো এটা, তুমি যাও বাইরে যাও। তোমাদের বইটাতে দেখো, আমার বইটাতে 89 পৃষ্ঠা আছে, তোমার বইটা একটু মিলাই নিবা। আমার বইটা পুরাতন তো। 5 নাম্বার, লবকে বলছে ত্রিভুজ এবং হরকে বলছে বৃত্ত দ্বারা মানে গুণ করি আর কি। তো 5-এর 1 নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4/5। এটাকে লবটাকে বলছে ত্রিভুজ দ্বারা,
আর হরটাকে বলছে বৃত্ত দ্বারা, এরকম চিহ্নিত করতে হবে। তাহলে আমরা এইটা লব যেটা সেটাকে ত্রিভুজের মধ্যে রাখবো, আর যেটা হর সেটাকে বৃত্তের মধ্যে রাখবো, রেখে চিহ্নিত করব, যেটা আমরা 1 নাম্বারটা করলাম। এরপরে 2 নাম্বার যেটা আছে দেখো, তোমরা এটা নিজে নিজে করবে 1/7। তাহলে এটা করলে কি হবে? 3 নাম্বার আমি করে দিচ্ছি 5/8। তাহলে 5 এটা হবে ত্রিভুজের মধ্যে, আর 8টা হবে বৃত্তের মধ্যে। 2 নাম্বারটা তোমরা নিজে করবা। 4 নাম্বার আছে 7/9, এটা তোমরা নিজে নিজে করবা। দেখো দেখতে পাচ্ছ কিনা একটু বলবা। থ্যাংক ইউ। এরপরে যেটা বলা আছে 6 নম্বর বলছে একটি ভগ্নাংশ লিখি। একটি ভগ্নাংশ লিখি যার হর নয় লব পাচ্ছে। ভগ্নাংশ তো যার লব আর হর আছে, তাহলে এখানে হর এবং লব দেওয়া আছে, ভগ্নাংশটা লিখবো। 6 নম্বর লেখো, যেটা দেওয়া আছে সেটাই লিখবা। কি লেখা আছে? হর 9, লব হচ্ছে 5। তাহলে অতএব ভগ্নাংশ সমান, ভগ্নাংশ কি লিখি আমরা? লব বাই হর লিখি। তাহলে লব আছে 5 আগে লিখবো, হর আছে 9। এই যে তুমি এখানে এই জন্য আসছো, এখানে ডিস্টার্ব করার জন্য আসছো? শব্দ করতেছো কেন? বাইরে যা, লাগাও, যাও। সাত নম্বরে বলা আছে চিত্র দেওয়া আছে, তোমরা করে নিও। আমি নতুন বই নিলে তাহলে সুবিধা হবে আর কি, যেহেতু এটা পুরাতন বই। আমরা 92 পৃষ্ঠা অঙ্ক করবো। বিরানব্বই পৃষ্ঠায় বলা আছে নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর একইভাবে প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি সমান হয়, তাহলে ভগ্নাংশ দুইটাকে আমরা বলবো, বা ভগ্নাংশ যুগলকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ। আমি আবারও বলছি, দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে যদি প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর একইভাবে প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল সমান হয়, তাহলে সেই দুইটা ভগ্নাংশকে আমরা বলবো সমতুল। আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো সমতুল নয়। তোমরা আবারও শুনতে পারো, দুটি ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এর গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি পরস্পর সমান হয়, তাহলে সেই ভগ্নাংশ যুগল বা ভগ্নাংশ দুইটিকে সমতুল ভগ্নাংশ বলা হয়। তো আমরা এখানে 92 পৃষ্ঠা, আমি বইয়ের সাথে আসলে মেলাতে পারছি না, এটা পুরাতন বই, 2024 সালের বই, তো কাল থেকে চেষ্টা করবো মেলানোর জন্য। তো তোমরা একটু মিলায় না, দেখো কোথায় এই অঙ্কটা আছে, একটু খুঁজে বের করো। আর যাদের পরীক্ষা আছে সামনে, অবশ্যই পরীক্ষার হলে যে তাড়াহুড়া করবে না। আমরা যা পড়াইছি এগুলোর মধ্যে সব কমন পড়বে, এবং পরীক্ষার 1 মিনিট থাকা অবধি রুম থেকে বের হবে না। পরীক্ষার সময় শেষ হবে, ঘন্টা বাজবে, তারপরে বের হবা। পরীক্ষা তাড়াহুড়া করে আগে দিয়ে কিন্তু ভুল করা যাবে না, এটা যেন মাথায় রাখে। হ্যাঁ,
তোমাদের পরীক্ষা 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট হলের মধ্যে বসে থাকবা, লেখা শেষ হলেও বসে থাকবা। তুমি চেষ্টা করবা সুন্দর করে আস্তে আস্তে লিখে লেখা শেষ করার। তাড়াহুড়া করে বের হয়ে কিন্তু কোনো লাভ হবে না, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, যাদের পরীক্ষা আছে 100 মার্কের, দয়া করে তাড়াহুড়া করবা না। অনেক ছেলে পেলে আছে তাড়াহুড়া করে ভুল করে চলে আসে। 10 নম্বর অঙ্কটা হচ্ছে এইরকম, 2/4 3/6 এইরকম অ্যারো চিহ্ন দেওয়া আছে। এখন আমরা এটা কোষে করব, ওরা যেভাবে দেয় দেখ। তাহলে এটা, এই যে প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের লব, 4 গুণন 3, 3 4 12 হয়, লিখলাম। একইভাবে এটাও লিখবো, 2 গুণন 6, প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর। এটা আগে পরে লিখলেও কোনো সমস্যা নাই। তোমরা যদি কেউ 2 গুণন 3, 2 গুণন 6 আগে লেখো এখানে, বা এটা তো নিচেই লিখতে হবে যেহেতু উপরে নিচে আছে। আর এটা আমরা প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব। একইভাবে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। যদি প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল সমান হয়, তাহলে ভগ্নাংশ দুটো হবে সমতুল। যেমন এখানে দুইটার গুণফল সমান হয়েছে, দুইটার গুণফলই 12 বের হয়েছে। তার মানে কি আমরা বলতে পারি অতএব 12 সমান 12, ভগ্নাংশ দুইটি সমতুল, বা আমরা এটাকে বলতে পারি সমতুল ভগ্নাংশ। আমরা বলতে পারি সমতুল ভগ্নাংশ, কারণ দুইটার মান সমান। বুঝতে পেরেছো? কে কে হাত তোলো। এরপরে যেটা আছে 3/8 5/10, তাহলে প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব, এই যে 8 গুণন 5 সমান 5 × 40, 3 গুণন 10, 3 × 10 = 30। প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি সমান হয় তাহলেই সমতুল, সমান না হলে সমতুল নয়। তাহলে আমরা বলতে পারি অতএব 40 এটা সমান না, কার সমান না? 30 এর সমান না, অতএব সমতুল নয়। অথবা বলতে পারো ভগ্নাংশ যুগল সমতুল নয়। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো আমাকে 3 আর 4 মানে পরের দুটো অঙ্ক তোমাদের করে দিতে হবে। আমি তুলে দিচ্ছি, তোমরা এখনই চেষ্টা করবা। 3/6 শুধু বলবা সমতুল কিনা, তাহলেই হবে। আর সেক্ষেত্রে তোমরা অবশ্যই খাতার মধ্যে কষে করবা। 6 গুণন 4 এটার একটা মান বের হবে, আমি তো করে দিলাম। 3 গুণন 8 24, তাহলে দুইটা সমান সমান, তার মানে সমতুল, সমতুল ভগ্নাংশ। 4 নাম্বারটা খালি তুলে দিই, এটা মিস্টেক করে হয়ে গেছে আসলে। 4 নাম্বারটা তোমরা একটু নিজে নিজে করবা। 4/8 এরকম, এটা তোমরা একটু করো, করে বলো সমতুল কিনা। একটু জানাও, কাইন্ডলি জানাও পারবা কিনা।
কয়েকটা বলবা? সমতুল কিনা, থ্যাংক ইউ, সমতুল, ওকে। হ্যাঁ, সবগুলো অঙ্ক করতে হবে প্র্যাকটিস শিটের, সবগুলো করবা, ঠিক আছে মালিহা? থ্যাংক ইউ। এরপরে 3 নম্বরের ছকটা তোমরা আঁকাবে। দেখো এখানে একটা ছক আছে, খালি ঘরে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। সমতুল ভগ্নাংশ কাকে বলে? কোন ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলা হয়। কোন ভগ্নাংশের লব এবং হরকে যদি একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয়, গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলা হবে। আমি মানসংখ্যাটা লিখতে ভুলে গেছি। যেমন 2/3, এটার লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি, গুণ করলে যে ভগ্নাংশ পাবো সেই ভগ্নাংশটাকে এর সমতুল ভগ্নাংশ বলা হবে। যেমন এটাকেও যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 দুগুণ কত হয়? 4 হয়, আর এটা 3 দুগুণ 6 হয়। লব এবং হর দুইটাকে একই সংখ্যা দ্বারা গুণ করলাম, গুণ করলে আমরা যে ভগ্নাংশটা পাইলাম এই ভগ্নাংশটাকে বলা হচ্ছে এর সমতুল ভগ্নাংশ। একইভাবে আমরা যদি এটাও কিন্তু বলছি, কোন ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলা হয়। তাহলে এটা একটা ধরো দেওয়া আছে, 4/6 দেওয়া আছে, এটা কিন্তু আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে এরকম হয়, তাহলে 2/3। তাহলে এই যে 2/3 যে পাইলাম, এই 2/3 কিন্তু 4/6 এর সমতুল ভগ্নাংশ। তাহলে সমতুল ভগ্নাংশ কাকে বলে? কোন ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের, ওই মানে কার, যার একটু আগে ছিল, মানে যার সাথে গুণ করে একটা ভগ্নাংশ পাইলা তাকে বলা হবে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। তার জন্য আমরা একটু ছক আঁকাবো। হ্যাঁ, ছকটা দেওয়া আছে, এই যে 3 নম্বরে খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। 1 2 3 4 5 6 7, 8টা ঘর আঁকাইতে হবে, পাতাল দিকে লম্বা দিকে 1 2 3 4 5। আমরা একটু কষ্ট করে এটা আঁকাবো। তোমাদের কি ঘুম পাইছে যারা ক্লাস করতেছো? আচ্ছা, ছক আঁকাও সুন্দর করে। এগুলো দিতে পারো, তোমরা পেজে দিতে পারো। 3 নাম্বার, লম্বা থেকে ঘর কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। 1 2 3 4, 1 2 3 4 5 6, হাত দিয়ে তো অত সুন্দর হলো না, তোমরা সুন্দর করে আঁকাইও। তারপর আমরা আঁকাবো কয়টা? 1 2 3 4 5। 1 2 3 4 প্রথমটার নাম ভগ্নাংশ শুধু, তারপরটা সমতুল ভগ্নাংশ, বাকি সবগুলো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, ভগ্নাংশের মানগুলো আমরা একটু লিখবো। প্রথমটা হচ্ছে 2/3, 3/4, 3/5, 1/6, এটা ছিল। প্রথমগুলোর নাম হচ্ছে ভগ্নাংশ, বাকি যেগুলো বের করবো তার নাম সমতুল ভগ্নাংশ।
সমতুল ভগ্নাংশ কাকে বলে? কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাদেরকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলা হয়। তাহলে 2/3 এটাকে ভাগ করে আর করা যাবে না, কারণ 2 এবং 3 এই ভগ্নাংশটাকে আর ভাগ করা যায় না, কারণ লব এবং হরকে শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটাকে কি করব? গুণ করে করব। তাহলে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে লবকে যদি 2 দ্বারা গুণ করো, হরকেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা যদি এটাকে গুণ করে এটাকেও গুণ করবো, তাহলে 2 দ্বারা 2 গুণ করলে 2 দুগুণ 4, 2 দ্বারা 3 গুণ করলে 3 দুগুণ 6, 2 এর কাজ শেষ। এখন লব এবং হরকে আবারও যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে এটাকে যদি 3 দ্বারা করি এটাকেও 3 দ্বারা করব। 3 দুগুণ 6, 3 3 9 গেল। তারপরে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে 4 দুগুণ 8, 3 4 12। আমরা যদি 5 দ্বারা গুণ করি, লবকেও করতে হবে হরকেও করতে হবে, তাহলে 5 দুগুণ 10, 3 5 15। 6 দ্বারা যদি গুণ করি, তাহলে লব এবং হরটাকেই করব, তাহলে 6 দুগুণ 12, 3 6 18। 7 দ্বারা যদি গুণ করি, তাহলে 7 দুগুণ 14, 3 7 21। 8 দ্বারা যদি গুণ করি, 8 দুগুণ 16, 4 7 3 8 24। দেখো বুঝতে পারছো কিনা? লব এবং হর দুটাকে একই সংখ্যা দ্বারা আমরা গুণ করলাম। আচ্ছা, তোমাদের 99 পেজ, ঠিক আছে। এরপরে তাহলে 2 নাম্বারটাও তাই, লব এবং হর দুইটাকে একই সংখ্যা দ্বারা গুণ করো। এটাকে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8। এটাকেও যদি একই সংখ্যা 3 দ্বারা গুণ করি, তাহলে 3 3 9, 3 4 12। এখন যদি 4 দ্বারা গুণ করি, তাহলে 3 4 12, 4 4 16। মানে লবকে যে সংখ্যা দ্বারা গুণ করছি, হরকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। 5 দ্বারা যদি গুণ করি, 3 5 15, 4 5 20। এখন 6 দ্বারা যদি গুণ করি, 3 6 18, 24। 7 দ্বারা যদি গুণ করি, 3 7 21, 4 7 28। 8 দ্বারা যদি গুণ করি, 3 8 24, 4 8 32। বাকি দুইটা একটু তোমরা নিজে নিজে করে দাও বাবা। আসসালামু আলাইকুম। জি আশিক ভাই, এই বিপদ বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জামা একটা দিয়ে যান। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ, জি। দেখো এটা বুঝছো কিনা? যদি বুঝে থাকো, আমি এটা করবো না এটাও করে দেবো না, তোমরা নিজে নিজে করবা। যেমন এটাকে আর এটাকে একই সংখ্যা দ্বারা প্রথমে গুণ করবো। 2 দ্বারা করলে 3 দুগুণ 6, 5 দুগুণ 10। এটাকে 3 দ্বারা করলে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে। 3 3 9, 3 5 15। 4 দ্বারা যদি করো, 3 4 12, 4 5 20। 5 দ্বারা যদি করো, 3 5 15, 5 5 25। 6 দ্বারা যদি করো, 3 6 18, 5 6 30। 7 দ্বারা যদি করো, 3 7 21, 5 7 35। 8 দ্বারা যদি করো, 3 8 24, 5 8 40। 4 নাম্বারটা অবশ্যই শোনা তোমরা করবা, হ্যাঁ? এখনই এখনই করে দেখাবা। মানসংখ্যাগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো বুঝতে পারছো কিনা?
2/12, 3/18। থ্যাংক ইউ রৌনক, সাইড দিয়েছি নাও। বাবা আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমরা ভালো থেকো, হ্যাঁ, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই বাবা।